আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট ফরম্যাটিং। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট ফরম্যাটিং। এখানে আপনারা ওয়ার্ড লিখে সার্চ করলেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক ওপেন হয়ে যাবে। এক কাজ করতে পারেন, আপনারা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড সার্চ করতে পারেন। তাহলে এখানে ওয়ার্ড সার্চ করবেন, আপনারা দেখতে পাবেন অটোমেটিক ওইখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু সার্চ করার সাথে সাথে এখানে যখন আমি ওয়ার্ড লিখে সার্চ করলাম, ওয়ার্ড কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। পরে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমাদের ওপেন হয়ে যাবে। এরপরে সরাসরি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট ফরম্যাটিং, কিভাবে একটা টেক্সটকে ফরম্যাট করতে হয়। তো আপনারা দেখছেন সম্পূর্ণ বাংলাতে কম্পিউটার শিক্ষা। আপনারা দেখতে থাকুন, আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। তাই বলছি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি কিন্তু বেশি কথা বলবো না, অন্যান্য বিষয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের সাথে কথা বলবো এবং সম্পূর্ণভাবে আজকে টেক্সট ফরম্যাটিংটা দেখাবো। তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড আমি এখানে ওপেন করেছি এবং দেখুন হোম যে রিবন আছে, সেই হোম রিবনের মধ্যে এই যে এইটা হচ্ছে ফন্ট এরিয়া, ঠিক আছে, এই হচ্ছে ফন্ট এরিয়া। এইখানে ফন্ট এরিয়ার মধ্যে টেক্সটের সমস্ত রকমের স্টাইল করা যাবে, ফরম্যাটিং করা যাবে, সমস্ত কিছুই করা যাবে এইখান থেকে। তো আপনারা এইখান থেকে একটা টেক্সটকে সম্পূর্ণভাবে সাজাতে পারবেন, কালার করতে পারবেন, স্টাইল দিতে পারবেন, বড় ছোট করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, লাইন টেক্সট করতে পারবেন, মানে টেক্সটের চারদিকে লাইন করতে পারেন, টেক্সটের ভিতরে ফিল কালার করতে পারেন, সমস্ত কিছু এখানে কিন্তু ব্যবস্থা আছে। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন। আমি সম্পূর্ণটাই যতটুকু পারবো আপনাদেরকে একটা পর একটা করে করে আমি দেখাবো। আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আপনাদের বিশেষ একটা অনুরোধ, যখন আপনারা টেক্সট ফরম্যাটিং করবেন তখন অবশ্যই আপনাদেরকে এখানে কিছু একটা টেক্সট টাইপ করে নিতে হবে। সাধারণত আমি ফরম্যাট করার জন্য বিশেষ করে বেশি কিছু টাইপ করছি না, শুধু এখানে টেক্সট টাইপ করছি, ঠিক আছে, যাতে দেখাতে সুবিধা হয়। ছোট্ট একটা জিনিস, এইটুকু জিনিসটা টাইপ করে আপনাদেরকে সমস্ত রকমের ফন্টের যে স্টাইল করা যায় এবং ফরম্যাটিং করা যায় সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখাবো। তো প্রথমে টাইপ করবেন, তারপরে টেক্সটটাকে সিলেক্ট করবেন। আপনারা একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল রাখবেন, টেক্সটটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট না করলে কিন্তু আপনারা ফরম্যাট করতে পারবেন না। তাহলে ফরম্যাটিং করার জন্য টেক্সট ফরম্যাটিং করার টেক্সটটাকে সিলেক্ট করবেন। এই যে আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। টেক্সটটাকে আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, এটা মাঝামাঝি স্থানে করে নিচ্ছি। তাহলে যখন আমি এখানে কোনো জিনিস অ্যাপ্লাই করবো তখন অটোমেটিকলি এটা ঢাকা ব্যাগ নেই, এটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। তো যাই হোক, আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখুন প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফন্ট, ফন্ট এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা পাবেন। তো আপনারা যারা ফন্ট এমনিতে কম্পিউটারে যেগুলো দেয়া থাকে সেগুলো যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা এক কাজ করবেন, ইন্টারনেটের সাহায্যে যে কোনো সাইট থেকে আপনারা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। আর আপনাদের সহজে ডাউনলোড যাতে করতে পারেন তার জন্য কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ফন্ট ডাউনলোড করার জন্য। তো যাই হোক, এখানে ফন্ট অ্যাপ্লিকেশন ফন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি।
এই যে দেখো টেক্সটটাকে সিলেক্ট করেছি, তারপরে এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে কুইক প্রিভিউ দেখা যাচ্ছে, মানে কুইক প্রিভিউ সাথে সাথে দেখা যাচ্ছে। তো আপনারা দেখুন জন ফন্টের উপর আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, সেই ফন্টের প্রিভিউটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন এই দেখছেন, সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন। দেখুন তো বিশেষ আর বেশি এখানে সময় নষ্ট করছি না, আপনারা বুঝতেই পারছেন। এই যে দেখুন এগুলো কিন্তু ডাউনলোড করতে বলছে, ঠিক আছে? এই ফন্ট গুলো ডাউনলোড করতে বলছে, যেহেতু এগুলা ডাউনলোড করা নাই। এই যে দেখছেন এই জিনিসটা যেখানে দেখতে পাবেন সেখানে বুঝবেন যে এই ফন্টটা ডাউনলোড করতে বলছে, ঠিক আছে? এরপর দেখুন যেগুলো অলরেডি আছে সেগুলাই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো আপনি আপাতত এইখানে এই ফন্টটা অ্যাপ্লাই করলেন। তো দেখুন এই ফন্টটা অ্যাপ্লাই করার সাথে সাথে এই ফন্টটা দেখুন এমন ভাবে যেমন টেক্সটটা চারদিকে লাইন দেওয়া আছে, লাইন বর্ডার, আর মাঝটা ফাঁকা। তো যাই হোক, এরপরে আবার এইখানে দেখুন তার সাইজ সামনেই আছে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ। তো এই জিনিসটা ছোট দেখাচ্ছি, আপনার বড় করে দেখাচ্ছি। এটা হচ্ছে ফন্ট সাইজ, এই জায়গাটা। তো ফন্ট সাইজটা যখন ক্লিক করবেন তখন বিভিন্ন ধরনের ফন্ট আপনারা বিভিন্ন ধরনের সাইজ দেখতে পাবেন। এখানে 8 থেকে 72 পর্যন্ত সাইজ অটোমেটিক দেওয়া থাকে, যেটা আপনি কার্সার পয়েন্টের সাইজে করতে পারবেন। আর যদি তার থেকে বেশি করতে চান তাহলে তো আপনাকে শর্টকাট কি সাহায্যে করতে হবে, এবং এখানে রিবনের মধ্যে কিছু টুলস আছে, সেই টুলসের সাহায্যে আপনি করতে পারেন। সেটা হচ্ছে দেখাবো, আপনারা সেটা দেখতে থাকুন। এইখানে দেখুন এই যে দেখুন সাইজ গুলা এই 72 পর্যন্ত কিন্তু এখানে সাইজ আমি এখানে শেষ। এখানে কিন্তু আর কোনো সাইজ দেখতে পাচ্ছি না। এর থেকে যখন আমি বড় কোনো মানে বেশি সাইজ অ্যাপ্লাই করতে চাইবো তখন কিন্তু অটোমেটিক এইখানে দেখুন এইখানে দুটো টুলস দেওয়া আছে। এইখানে এই জায়গাটা ছোট একটা বড় দেওয়া আছে, একটু বড় করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে এখানে দুটো দেখতে পাচ্ছেন। তো এই যে একটা ছোটটা হচ্ছে ডিসকারেজ ফন্ট সাইজ, আর বড়টা হচ্ছে ইনকারেজ ফন্ট সাইজ। মানে ছোট এটা যদি ক্লিক করেন তো অটোমেটিক্যালি সাইজটা ছোট হতে থাকবে। এই যে দেখুন অটোমেটিক সাইজটা ছোট হচ্ছে। এবার যদি আমি এটাকে বড় করতে চাই তাহলে কি করব না, এখানে বড় এটা যেটা আছে এই বড় এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন বড় হচ্ছে, এবং আরো যদি ক্লিক করি দেখুন 72 পরে 80 প্লাই হয়ে গেছে। কিন্তু আগে যখন আমি ওইখান থেকে করছিলাম, ওই বক্সটার কাছ থেকে করছিলাম, তখন কিন্তু 72 বেশি আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না। যাই হোক, আপনারা সরাসরি দেখছেন এবং সেটা বুঝতে পারছেন। তো একবার যদি বুঝতে অসুবিধা হয় তো আপনারা বারবার ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এরপরে যাব এইখানে দেখুন বোল্ড বলতে এখানে যদি আমি বোল্ড করি তাহলে এটা হচ্ছে বোল্ডের কাজ হচ্ছে টেক্সটটা মোটা অক্ষর হয়ে মোটা একটু দেখাবে, ওটা একটু মোটা দেখাবে, ঠিক আছে? বোল্ডের কাজ হচ্ছে মোটা, মানে পাতলা আর মোটার মানে একটা ব্যাপার আছে। তো বোল্ড করলে কি হয় না, অক্ষরটা যেমন খুব একটা বড় রকম একটু লাগে এবং সেটা যেমন খুব দূর থেকেও দেখা যায়। তো যাই হোক, সেই জন্য বোল্ড অ্যাপ্লাই করা হয়। এরপরে তার সামনে আছে ইটালিক আছে, তারপরে এখানে আছে ইটালিক। ইটালিক হচ্ছে কি টেক্সটটা অটোমেটিক ডান দিকে একটু হেলে যাবে। এই যে ইটালিকটা আপনাদেরকে দেখাচ্ছি যে ইটালিকটা কেমন দেখতে। দেখুন ইটালিক আই একটা অক্ষর দেওয়া আছে, আই অক্ষরটা কিন্তু সম্পূর্ণভাবে সোজাসুজি দেওয়া নাই, একটু হলেও ডান দিকে হেলানো আছে, এটা আপনারা সরাসরি বুঝতে পারছেন। এরপরে দেখুন সামনে তার ডান সাইডে আছে আন্ডারলাইন, ইউর নিচে একটা লাইন দেওয়া। বলছি যে বাবাদের বাবা বলছি যে বোর্ডটা খারাপ হয়েছে। তো পরে হবে, যান পরে যাও, পরে যাও, যা এখন যা, আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এখানে আন্ডারলাইন যেটা ইউ, তার নিচে আছে একটা দাড়ি দেওয়া আছে,
সেইটা হচ্ছে আন্ডারলাইন। তো যখন আমরা কোনো টেক্সটের আন্ডারলাইন ব্যবহার করি তখন কিন্তু এইখানের এই ইউটাতে ক্লিক করলে অটোমেটিক আন্ডারলাইন আমরা অ্যাপ্লাই করতে পারবো। আন্ডারলাইন কেন অ্যাপ্লাই করি না, কখনো সময় আমাদের প্রয়োজন হয় কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য বা চিহ্নিত করার জন্য, কোনো কারণে যখন আমাদের প্রয়োজন না যে এই টেক্সটটা আমাদের চিহ্নিত করার প্রয়োজন আছে, তখন আমরা আন্ডারলাইন দিই। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন আন্ডারলাইন। এরপরে এরপরে আপনারা এই সাইডে আছে, এটা হচ্ছে স্ট্রিক থ্রেড। স্ট্রিক থ্রেড মানে এটা হচ্ছে যখন কোন টেক্সট টাইপ করা থাকে, যদি আমরা কোনো কিছুর ভুল হলে বা ভুল বুঝাবার থাকলে যেটা প্রয়োজন হয় না, খাতাতে আমাদের যখন কোনো কিছু এরকম প্রয়োজন হয় তো তখন আমরা ওইরকম একটা দাড়ি দিয়ে দিই মাঝে, যেটা ঠিক নাই। তো এইখানে কি হয়, বিশেষ করে এটা বেশি ইউজ হয় না, আমরা যখন কম্পিউটারে কোনো কিছু ভুল থাকে সেটা কিন্তু অটোমেটিক আমরা নিজের থেকে সেটা এডিট করে সংশোধন করতে পারি, তার জন্য এটা অতটা প্রয়োজন হয় না। ওরা কর্মক্ষেত্রে যদি কেউ নিজের থেকে মনে করে যে না এটা দেওয়ার প্রয়োজন আছে, সেটা দিতে পারে। তারপরে এক্স অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই এক্স অক্ষরগুলোর মধ্যে দুটো পার্থক্য আছে। এক্স এইদিকে ডান দিকের যে এক্স অক্ষরটা আছে সেটা হচ্ছে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর নিচে টাইপ করবে, এবং তার পরে যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে, তারপরের ডান দিকটা সেটা হচ্ছে একটা অক্ষরের পরের অক্ষরটাকে তার উপরে টাইপ করবে। তার অক্ষরটা বাঁ সাইডে থাকো ডান সাইডে থাকো সেটা নয়, কোন সাইডের অক্ষরটাকে আমি অ্যাপ্লাই করবো সেই সাইডের অক্ষরটাই কিন্তু উপরে হবে, আর এটা অ্যাপ্লাই করলে তার অক্ষরটা নিচে হবে। তো এইটার নাম হচ্ছে এই যে আপনার দেখছেন, এটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট, আর এইটা উপরটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এইখানেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর উপরটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে জিনিসগুলো বললাম সেগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করে এবার দেখাবো, তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো এই যে ধরুন যেটা বলেছিলাম বোল্ড, তো টেক্সটের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে বোল্ড অ্যাপ্লাই করলে কি হয়। এরপরে এই টেক্সটটা কিন্তু একটা সাধারণ টেক্সট আছে, এখন কিন্তু বোল্ড অ্যাপ্লাই করা নাই, কিন্তু যখনই আমি এখানে বোল্ড অ্যাপ্লাই করব তখন আপনারা দেখতে পাবেন যে টেক্সটটা পরিবর্তন আসছে কি আসে নাই, অবশ্যই আসছে। এরপরে বোল্ড যেহেতু অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্লাই করা অবস্থায় দেখুন বোল্ডের জায়গাটা কিরকম দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন যেহেতু এখন অ্যাপ্লাই করা আছে সেটা কিন্তু এখন চিহ্নিত, ওটা বিটার উপর তাকালে কিন্তু বোঝা যাচ্ছে যে বোল্ড কিভাবে অ্যাপ্লাই করা আছে কি নাই। সে যাই হোক, এরপরে যখন আমি ইটালিক অ্যাপ্লাই করব তখন অটোমেটিকলি এখানে আইটার উপরে ক্লিক করব, দেখুন টেক্সটটা অটোমেটিক ডান দিকে হেলে গেছে। এইবারে আন্ডারলাইন অ্যাপ্লাই করব, আন্ডারলাইন অ্যাপ্লাই করার সাথে সাথে দেখুন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এইবারে স্ট্রিক থ্রেড অ্যাপ্লাই করব, এখানে যখন অ্যাপ্লাই করছি মাঝে মাঝে একটা দাঁড়িয়ে চলে আসছে। তো এই জিনিসটা তখনই বললাম যে এটা কম্পিউটারে বিশেষ করে যখন ডকুমেন্টস টাইপ করা হয় তখন এটা কোনো আমাদের প্রয়োজন মনে হয় না, কারণ এটা কি হয় না, যেটা আমরা ভুল থাকে সেটা আমরা অটোমেটিক এডিট করে সেটা বাদ দিতে পারি। তো তারপরে দেখুন এরপরে এই চারটা জিনিস গেল, চারটা জিনিসের পর সুপার স্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট মানে দেখাবো, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট। তো যাই হোক এগুলাকে এবারে যেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল সেগুলো আনঅ্যাপ্লাই করবো। যে বোল্ড এখানে অ্যাপ্লাই করা আছে, এখানে ক্লিক করে দেখুন ওটা কিন্তু মুছে গেছে, অ্যাপ্লাইটা আনঅ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে দেখুন আন্ডারলাইনটা মুছে গেছে, আন্ডারলাইনটাও মুছে গেছে। এইখানে দেখুন একটা লাইন যেটা স্ট্রিক থ্রেড আছে সেটাও মুছে গেছে।
এরপরে আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে একটা টিক এখানে বাদ দিচ্ছি, তিনটা জিনিস আছে। ই অক্ষরটা মাঝে মাঝে আছে, ই অক্ষরটা মাঝে মাঝে আছে, এবং সেই মাঝে মাঝে অক্ষরটা যেটা আছে সেইটা বাদ দিয়ে আমি ডান সাইড অথবা তার বাম সাইডের একটা অক্ষরকে সিলেক্ট করব। সেই অক্ষরটা আমি যেটা প্রথমে দেওয়া আছে সেরকম ভাবে আমি প্রথমটা সিলেক্ট করছি, কিন্তু দুজন অক্ষরটা সিলেক্ট করব সেইটার উপরেই কিন্তু জিনিসটা কাজ করবে। এবারে যদি আমি সাবস্ক্রিপ্ট করি, যদি এইটাতে ক্লিক করি সাবস্ক্রিপ্টে, এটা দেখুন নিচে নামিয়ে গেছে। এবারে সুপারস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে 100 উপরে উঠে গেছে। এবার যদি আবার ওখানে ক্লিক করি নরমাল হয়ে গেছে। এরপরে দেখুন এইদিকে টেক্সটার উপরে যদি সিলেক্ট করি এবং অ্যাপ্লাই করি, এটাও কিন্তু কাজ করবে। ঠিক আছে, যে জন টেক্সটটা সিলেক্ট করবেন সেই টেক্সটার উপরেই কিন্তু জিনিসটা অ্যাপ্লাই হবে। তাহলে এই জিনিসটা সাধারণভাবে বোঝা গেছে। এরপরে দেখাবো এইখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কালার। কালার অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাবো। এইখানে দেখুন এটা হচ্ছে কালার বক্স, এটা হচ্ছে কালার। এটার উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু টেক্সটের কালার অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু বারবার বলেছি যে যখনই আপনারা কোনো কিছু কাজ করবেন তখন অবশ্যই টেক্সটটাকে সিলেক্ট করে নেবেন। আমার টেক্সটটা এখন আনসিলেক্ট আছে, আমি এখন টেক্সটটাকে সিলেক্ট করব। আপনারা যে দিক থেকে পারবেন সেদিক থেকে সিলেক্ট করতে পারেন, ডান দিক থেকেও করতে পারেন, বাম দিক থেকেও করতে পারেন, সব দিক থেকে সিলেক্ট করা যায়। লাইন ওয়াইজও সিলেক্ট করা যায়, প্যারাগ্রাফ ওয়াইজও সিলেক্ট করা যায়। যাই হোক, এরপরে এখানে ধরুন রেড কালারটা অলরেডি আছে, এখানে যদি এটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে ধরুন আমার আরো অনেক ধরনের কালারের প্রয়োজন আছে, তাহলে অটোমেটিক এইখানে এই কোণাটাতে ক্লিক করব, এই সাইডে ডান সাইডে ক্লিক করার সাথে সাথেই দেখুন কালারের বিভিন্ন বক্স আছে, বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি। সমস্ত কালার কিন্তু এইখানে ওপেন হয়ে গেছে। এইখানে দুটো একটা জিনিস বুঝবার আছে, এইখানে দেখুন হাই কন্ট্রাস্ট অনলি, এই যে অফ করা আছে সেই জন্য এখানে সমস্ত কালারই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি এটা অন করে দিই তাহলে কি হবে না, যে কালার গুলো সবচেয়ে বেশি কন্ট্রাস্ট আছে, যে কালার গুলো সবচেয়ে বেশি ফুটে উঠছে সেই কালার গুলোই কিন্তু এখানে শো করবে। যেগুলা কিন্তু আবছা কালার বা লাইট কালার, কতটা ডিপ নয়, সেই কালার গুলা কিন্তু আর এখন এখানে কোনো শো করছে না। তাহলে যখন আমি এটাকে অফ করে দেবো তখন কিন্তু সমস্ত কালার এখানে শো করবে। তাহলে এখানে বোঝা গেল। আর যে কালারটা প্রয়োজন সেই কালারটার উপরে ক্লিক করলে কিন্তু ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাদের বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখে দেখে যান, অটোমেটিকলি সুন্দরভাবে শিখতে পারবেন। আমি যতটা প্রয়োজন যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব। এরপরে কালার অ্যাপ্লাই করার জন্য এখানে সাধারণভাবে যে কালার গুলো আছে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই কালার গুলোর পরিবর্তে যদি আপনাদের আরো বিশেষ কোনো কালারের প্রয়োজন হয় তখন কি করবেন, মোর কালার্স বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে যাবেন। এরপর দেখো মোর কালার্সটা আপনাদেরকে দেখাচ্ছি। মোর কালার্সে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আরেকটা উইন্ডোজ আমাদের খুলে যাবে। এটা হচ্ছে কালার একটা উইন্ডোজ। এইখানে স্ট্যান্ডার্ড কালার আর কাস্টম কালার দুটো জিনিস আছে। স্ট্যান্ডার্ড কালার মানে যে কালারটা সরাসরি ভাবে অলরেডি কম্পিউটার সেট করে দেওয়া হয়েছে, এই কালার গুলোর মধ্যে আপনি পছন্দ করেন অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন যেটা আপনি ক্লিক করতেন সেইটাই কিন্তু এখানে দেখতে পাবেন, তারপরে ওকে করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। বেশি যেহেতু সময় লাগছে তার জন্য আমি একটা জিনিস এইখান থেকে আর বিশেষ কিছু করছি না, এবার সরাসরি কাস্টম কালারে যাব। কাস্টম কালারটা কি আপনার ইচ্ছা মতন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং সেটা যদি লাইট করতে পারেন লাইট কালার করা যাবে, ডিপ কালার করার জন্য এখানে এই পয়েন্টটাকে ওঠানামা করলেই কিন্তু অটোমেটিক লাইট কালার ডিপ কালার সবকিছু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি একটা কালার এখান থেকে চুজ করছি, এই যে এই কালারটা
চুজ করার পরে একটু ডিপ করছি নাকি, ডিপ করার পরে আমি এখানে ওকে করছি। দেখুন অটোমেটিক কালারটা এখানে কি আছে না আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে এইখানে থেকে যদি আরো অন্য কোনো কালারের দরকার থাকে তা আমি এখান থেকে ক্লিক করে সেই কালারটা অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে রেড কালারটা অ্যাপ্লাই করলাম। আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে হাইলাইট কালার। হাইলাইট কালারটা কখন ইউজ করা হয়? হাইলাইট কালার অপশনটা আপনারা বড় করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে হাইলাইট কালার। হাইলাইট কালারটা কখন ইউজ করা হয়? যখন আপনারা জানেন যে কোনো কিছু বই অথবা খাতায়, বিশেষ করে আগে ওই জিনিসটা, এখন তো কম্পিউটারে কাজ করছি, এখন কম্পিউটারে সমস্ত কিছু বা আগের যে কাজগুলো করা হয়তো সেই কাজগুলো কম্পিউটারের মধ্যে ভরে দেওয়া হয়েছে। তো বিশেষ করে কি হয় না, খাতায় বা বইয়ের মধ্যে যখন কোনো জায়গায় ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকে সেটাকে যখন আমরা চিহ্নিতকরণ করি তখন কিন্তু আমরা হাইলাইট কালার ব্যবহার করি। তো তার জন্য আমরা এই হাইলাইট কালার অপশনটা ব্যবহার করব। কিরকম না, আমরা এমন ভাবে করতে পারি, এটা যদি টেক্সটটা আমি সিলেক্ট করেও করতে পারি, টেক্সটটা যদি অলরেডি সিলেক্ট থাকে তাহলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি অতটা জায়গায় আমার অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমি বলি যে টেক্সটটা না সিলেক্ট করেও করব তাহলে কিন্তু এখানে কোনো প্রয়োজন নাই। এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এই যে দেখছেন ক্লিক করেছেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আবার ক্লিক করেন তাহলে আনসিলেক্ট হয়ে যাবে। এবার ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে নিয়ে আসুন টেক্সটের উপরে। টেক্সটের উপরে না আনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। টেক্সটের উপরে আনলে কিন্তু মাউস পয়েন্টারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। হয়েছে কি হয়ে গেছে। তো অলরেডি এই কালারটা যেহেতু হলুদ কালারে আছে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাইটা এখানে একটা মজার বিষয় আছে, যদি হাইলাইট কালারটা অ্যাপ্লাই করা থাকে তাহলে হাইলাইট কালারটা মোছা যাবে ওই পেনটা দিয়ে। এই যে যে জিনিসটা এখন দেখতে পাচ্ছেন এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু হাইলাইট কালারে একটা পেন ধরা যায়। এইটা হচ্ছে কি, এটা যখন এই টেক্সটের উপর ইয়া করবেন, সিলেক্ট করবেন, এই যে দেখুন যেহেতু আমি এটাকে হাইলাইট কালারটা অন করে রেখেছি সেই জন্য টেক্সটের উপরে যখন আমি ইয়া করছি সেই টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে এবং সাথে সাথে টেক্সটের উপর কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবং যদি যে জায়গাটা কালার থাকবে সেই জায়গাটা যদি আমি সিলেক্ট করে দিই মানে হাইলাইট পেনটা দিয়ে তাহলে কি হবে না, যে যতটুকু জায়গায় আমার এই যে দেখুন আমি যতটুকু সিলেক্ট করলাম ততটুকু জায়গার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমি ধরুন ওটা অ্যাপ্লাই করলাম। এরপরে চাইছি যে আমি ছোট করি, এই যে দেখুন আমি যেমন খুশি তেমন করতে পারি। আপনারাও কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন। মানে হাইলাইট পেন যদি অন থাকে, এবার ধরুন এই দুটা মাঝের দুটার কালার হলুদ করা হয়েছে, এরপরে যদি বলি যে না আমি সাইডে যে দুটো করা আছে সেগুলাকে অন্য কালার দেবো, এখানে অন্য একটা হাইলাইট কালার চুজ করে তারপরে এটার উপরে ড্র্যাগ করবেন, দেখুন অটোমেটিক হয়েছে। তো এই হচ্ছে হাইলাইট কালার। এরপরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আর তারপরে ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। পরের যে কাজগুলো আছে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এইখানে হাইলাইট কালারটা এখান থেকে এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে গেলে আবার একবার আমাকে সিলেক্ট করতে হবে। যে হাইলাইট কালারটা আমার বন্ধ হয়ে গেছে। এরপরে এটাকে অফ করে দেবো। অফ দেখুন এখান থেকে হাইলাইট কালারটা আমার অফ আছে, তার জন্য মাউস পয়েন্টারটা নিয়ে এলেও কিন্তু ওই কলমটা দেখা যাচ্ছে না।
এরপরে এই টেক্সটটাকে বন্ধ করে আমি একটা অন্য টেক্সট টাইপ করব, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মতন দেখতে লাগবে। এখানে টাইপ করছি এম এ টু দেন, ঠিক আছে। এটা সম্পূর্ণভাবে আমি বড় হাতে টাইপ করলাম ক্যাপিটাল লেটারে। এইবারে এইখানে দেখুন এটা হচ্ছে চেঞ্জ কেস, এই যে চেঞ্জ কেস, তাহলে এটাকে যদি আপনারা দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে চেঞ্জ কেস জিনিসটা কি। এইখানে মানে জল ফেলেছে এক হাঁড়ি জল। এখানে পাঁচ রকমের কাজ আছে চেঞ্জ কেসে। কে কে? সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজেশন, ইচ ওয়ার্ড আর ট্যাগল কেস। পাঁচ রকমের কাজ, কিন্তু বিশেষ করে আমরা তিনটা জিনিস সব সময় ইউজ করি, এবং একটা জিনিস এমনিতে অ্যাপ্লাই হয়ে যায়, সেটা হচ্ছে সেন্টেন্স কেস। আমাদের যখন তো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না, সেন্টেন্স কেসটা অলরেডি অটোমেটিক থাকে। যখনই আমরা ক্যাপিটাল লেটারে টাইপ করব, ক্যাপিটাল স্মল লেটার যখন টাইপ করব, তখন অটোমেটিকলি সেন্টেন্স কেসটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এইবারে লোয়ার কেস আমাদের অ্যাপ্লাই করতে হয়, আপার কেস অ্যাপ্লাই করতে হয়, ক্যাপিটালাইজেশন, ইচ ওয়ার্ড যখন কোন জায়গায় কোন ওয়ার্ড যদি একটু স্টাইল দেখাবার প্রয়োজন হয়, তখন প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ক্যাপিটালাইজেশন করি, কারণ প্রথম অক্ষরটা বড় হাতের থাকে আর বাকিগুলো সব ছোট হাতের থাকে প্রত্যেকটা ওয়ার্ডে। আর ট্যাগল কেসটা খুব ব্যবহার হয় না, কারণ এটা কি ক্যাপিটালাইজেশন ইচ ওয়ার্ডের বিপরীত। কারণ কি করে না, প্রথম অক্ষরটাকে ছোট করে দেয় আর বাকি সব অক্ষরগুলোকে বড় করে দেয় ট্যাগল কেস। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে দেখাবো একটার পর একটা। তো এটা যদি করতে হয় তো আপনাদেরকে সর্বপ্রথম সেন্টেন্সটাকে সিলেক্ট করুন। সেন্টেন্সটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখুন এইখানে আমি চেঞ্জ কেস, লোয়ার কেস অ্যাপ্লাই করছি। লোয়ার কেস অ্যাপ্লাই করার সাথে সাথে এই দেখুন সম্পূর্ণভাবে আমাদের কি হয়েছে, এই আই এম এ স্টুডেন্ট সমস্তটাই কিন্তু আমাদের ছোট হাতে রয়ে গেছে, মানে স্মল লেটার হয়ে গেছে। এরপরে যখন আমি এখানে আপার কেস অ্যাপ্লাই করবো, তখন কিন্তু আগের যে এটা ছিল সেটা কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে দেখুন আমি সেন্টেন্স কেস, এটা যদি সেন্টেন্স কেস করি তাহলে কিন্তু অটোমেটিক দেখুন প্রথম অক্ষরটা বড় হাতের রয়েছে এবং বাকি ওয়ার্ড গুলো সব ছোট হাতের আছে। এরপরে দেখাবো ক্যাপিটালাইজেশন ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজেশন ইচ ওয়ার্ড যখনই করবো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে না বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো হবে ছোট ছোট। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। তারপরে এটার বিপরীত হচ্ছে ট্যাগল কেস। ট্যাগল কেস এইরকম একটা অবস্থা করবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন বা দেখছেন, সকলকে ধন্যবাদ। একটা রিকোয়েস্ট রইল, যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখছেন সম্পূর্ণ বাংলাতে কম্পিউটার শিক্ষা। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রতিটা জিনিস নিখুঁতভাবে তুলে ধরার। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। যাই হোক, আপনারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।